হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। 1431 তোমাদের খুব ভালো কাটুক এবং তোমাদের প্রত্যেক অ্যাসপিরেন্টসের যে বহু প্রতীক্ষিত লক্ষ্য, একটা সরকারি স্ট্যাম্প মারা খাম, আশা করব এই নতুন বছর কিন্তু তোমাদের বাড়িতে পৌঁছে দেবে অবশ্যই ভাবে। তো আমাদের ইউটিউব চ্যানেল ক্যারিয়ার ম্যাপ, যার মোটো সিলেকশন ইজ অ্যাডিকশন, আজকের এখানে আমরা আমাদের যে সায়েন্স, জেনারেল সায়েন্সের বেসিক টু অ্যাডভান্স সিরিজ আমরা যেটা শুরু করেছিলাম, আমাদের যেটা চলছে সেই বেসিক টু অ্যাডভান্স সিরিজের মধ্যে আমরা আজকে কতগুলো ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা জানো এই মুহূর্তে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট পরীক্ষা যেটা আমাদের সামনে এই মুহূর্তে আছে, যেমন অলরেডি সিএইচএসএল এর ফর্ম কিন্তু ফিল আপ চলছে, ঠিক আছে। এছাড়া আমাদের আরপিএফ এর কনস্টেবলের ফর্ম বেরিয়ে গেছে। এছাড়া আমাদের এনটিপিসি এবং টেকনিশিয়ান রেলওয়ের তাদের কিন্তু ফর্ম বেরোনোর অপেক্ষায় আছে। জাস্ট এই ইলেকশনটা মিটবে, তারপরে কিন্তু এদের ফর্মগুলো কিন্তু বেরিয়ে যাবে, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে। এছাড়া আমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবির এএলপিরও কিন্তু ফর্ম বেরিয়ে গেছে। তোমরা আশা করি যারা এলিজেবল আছো তোমরা ফিল আপ করেও দিয়েছো। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করবো এখানে আমাদের বেসিক টু অ্যাডভান্স সিরিজ, এটা হচ্ছে ফিজিক্সের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা এই পরীক্ষাগুলো যেগুলোর কথা আমি বললাম তার জন্য সাংঘাতিক রকমভাবে গুরুত্বপূর্ণ। এখান থেকে বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল এবং অ্যানালিটিক্যাল এবং অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন কোয়ান্টিটেটিভ কোয়েশ্চেনও কিন্তু তোমরা পাবে। তো আজকের আমরা এই যে ক্লাসটা আমরা শুরু করছি, আজকের আমাদের ফিজিক্সের আমাদের টপিক হচ্ছে মেকানিক্স। মেকানিক্স বলতে মূলত বাংলায় যাকে বলবিদ্যা বলা হয়, যার মধ্যে ধরো পড়ে যাবে কিন্তু সমস্ত ধরনের মোশন, ফোর্স ইত্যাদি, এবং আমরা সেইগুলো যেরকম বেসিক টু অ্যাডভান্স ডিসকাশন করব, তার পাশাপাশি কিন্তু আমরা এই রিলেটেড বিভিন্ন ধরনের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেগুলো তোমাদের সাথে ডিসকাস করব, যেরকম আমরা করে থাকি আমাদের বাকি ভিডিওগুলোতেও। এছাড়া এর সাথে রিলেটেড বিভিন্ন যে কোয়ান্টিটেটিভ কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো আজকের আমাদের ক্লাস শুরু করা যাক। তো আমাদের আজকে এই ক্লাস শুরু হচ্ছে মোশন দিয়ে, এরপরে আমরা ফোর্স যে চ্যাপ্টারটা রয়েছে মোশনের পরে ফোর্স নিয়ে ডিসকাস করব এবং তারপরে গ্র্যাভিটি নিয়ে ডিসকাস করব, এবং এই তিনটে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে এখান থেকে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো কিন্তু তোমাদের দেবো, ঠিক আছে। এবং তার সাথে সাথে মানে আমরা ডিসকাস করে দেবো, তার সাথে সাথে যে কোয়ান্টিটেটিভ কোয়েশ্চেন্সগুলো যেগুলো আসে সেগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে রেস্ট কাকে বলে, ঠিক আছে। তো এই রেস্ট, মোশন, এই দুটো হচ্ছে যে কোনো একটা অবজেক্টের তার দুটো ফেজ, ঠিক আছে। তো রেস্ট বলতে মেনলি কাকে বলা হচ্ছে, ধরো আজকের একটা অবজেক্ট আমাদের এখানে রয়েছে। সো আমরা যেটা জানি যে টাইম কিন্তু কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে, টাইম পাস করতে থাকে। তো টাইম কখনো কারোর জন্য থামে না, ঠিক আছে। যেটা বিশেষ করে তোমরা যারা এক্সপিরিয়েন্স আছে তারা খুব ভালোভাবে এটা উপলব্ধি করতে পারছো আশা করি। তো টাইম কন্টিনিউয়াসলি ফ্লো করছে, কিন্তু সেই টাইম ফ্লো করার সাথে সাথে একটা অবজেক্ট, সেই ধরে নেওয়া যাক একটা পার্টিকুলার টাইমে দেখলাম সেটা এই এ পজিশনে রয়েছে, এবং বেশ কিছু সময় পরে আমি দেখলাম সে তখনও এ পজিশনেই রয়েছে। তাহলে এখানে আমি বলতে পারবো দিস অবজেক্ট ইজ ইন রেস্ট, মানে ও স্থির অবস্থায় রয়েছে। দ্যাট মিনস নো চেঞ্জ অফ পজিশনস উইথ টাইম। কিন্তু আমি দেখলাম যে টাইম পাল্টানোর সাথে সাথে এটা এ থেকে বেশ কিছুটা সরে এসে বি পজিশনে চলে এলো, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি দিস অবজেক্ট ইজ ইন মোশনস। তার মানে কি বলা হচ্ছে, চেঞ্জিং অফ পজিশনস উইথ টাইম। এইটা যদি হয় তখন আমরা বলতে পারি সেই অবজেক্টটা একটা মোশনে আছে। এইবারে এখান থেকে একটা কনসেপচুয়াল স্টেটমেন্ট আমাদের আসে যে রেস্ট এন্ড মোশন ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ বিটুইন পজিশনস অফ অবজেক্টস অ্যান্ড রেফারেন্স পয়েন্টস অর সারাউন্ডিংস। রেফারেন্স পয়েন্টস বলতে মূলত কাকে বোঝা হচ্ছে, মানে এই পুরো ব্যাপারটা বেসিক্যালি এটা কিন্তু এক ধরনের রিলেটিভ সেন্সে বোঝানো হয়। রেফারেন্স পয়েন্ট বলতে কি বোঝানো হচ্ছে, রেফারেন্স পয়েন্ট বা রেফারেন্স ফ্রেম বলতে মূলত বোঝানো হচ্ছে, ধরো আজকের একটা অবজেক্ট আমি এখানে রেখেছি হাতে, তো আমার চারপাশে যা কিছু রয়েছে তার সাপেক্ষে যদি দেখা যায়, তাদের সাথে রিলেশনে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে টাইম পাল্টানোর সাথে ও পাল্টাচ্ছে না, মানে ওর পজিশন চেঞ্জ করছে না। কিন্তু ওর চারপাশের যে রেফারেন্স ফ্রেম রয়েছে, মানে তার সারাউন্ডিং যে জিনিসপত্রগুলো রয়েছে তারা স্থির আছে, তাদের সাপেক্ষে যদি ও গতিশীল হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি যে সেই অবজেক্টটা কিন্তু একটা রিলেটিভলি মোশনে রয়েছে। তোমাদের একটা ইজি এক্সাম্পল দিলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। ধরে নাও তোমরা কেউ ট্রেনে করে ট্রাভেল করছো, তো ট্রেনে করে যখন ট্রাভেল করছো, ট্রেনের দরজা জানলা সব বন্ধ আছে, ট্রেনের ভিতরে তুমি যা কিছু দেখতে পাচ্ছ, ফার্নিচার বলো বা বসার জায়গা বলো কিংবা অন্যান্য লোকজন, যা কিছু অবজেক্ট রয়েছে, লাগেজ, সবকিছু তোমার মনে হবে কি এটা কিন্তু একটা জায়গায় রেস্টে রয়েছে। যদিও আদতে কিন্তু ওরা রেস্টে নেই। তাহলে তোমার কেন মনে হচ্ছে ওরা রেস্টে রয়েছে? কারণ তোমার কাছে রেফারেন্স ফ্রেমটা হচ্ছে এক্ষেত্রে ট্রেনের ভিতরের কামরাটা, যেটা তোমার সাপেক্ষে দেখছো সে তার পজিশন চেঞ্জ করছে না, এবং তার সাপেক্ষে যে জিনিসগুলো ট্রেনের ভিতরে রাখা
রাখা রয়েছে ট্রেনের কামরায়, কেউ কিন্তু তাদের পজিশন চেঞ্জ করছে না। তাহলে ট্রেনের যে ইন্টেরিয়ার সেইটাকে রেফারেন্স ফ্রেম ধরলে তার সাপেক্ষে ট্রেনের ভিতরে থাকা প্রত্যেকটা জিনিস কিন্তু ইন রেস্টে রয়েছে। কিন্তু এই জিনিসগুলোকেই বাইরে থেকে কোনো একজন ভিউয়ার তার পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখে, সে কিন্তু কি দেখবে, সে দেখবে এই প্রত্যেকটা অবজেক্ট কিন্তু ট্রেনটার সাথে সাথে মুভ করছে। কারণ তার কাছে যে রেফারেন্স ফ্রেমটা সেটা আরো একটু বিগার। তার কাছে রেফারেন্স ফ্রেম হচ্ছে কি, ট্রেনটা যে লাইনের উপর দিয়ে যাচ্ছে, লাইনের পাশে যে গাছপালা রয়েছে বা নদী পাহাড় বা যাই কিছু থাকুক না কেন, সেইটাকে, সেই সারাউন্ডিংসটাকে সে রেফারেন্স ফ্রেম হিসেবে দেখছে। সেই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে যেহেতু ট্রেনটা গতিশীল, তাহলে তার পয়েন্ট অফ ভিউ থেকে ট্রেনের ভিতরে প্রত্যেকটা জিনিস কিন্তু গতিশীল। তাহলে পয়েন্ট অফ ভিউ যখন পাল্টে যাচ্ছে, রেস্ট অ্যান্ড মোশনের ডেফিনেশনটাও কিন্তু একটা স্লাইড চেঞ্জ আসছে। সেই জন্য রেস্ট অ্যান্ড মোশনকে কিন্তু আমরা কখনোই আলটিমেট হিসেবে কনসিডার করতে পারি না। এরা অলওয়েজ রিলেটিভ, ডিপেন্ডস অন দ্য সারাউন্ডিংস অর রেফারেন্স ফ্রেম অর রেফারেন্স পয়েন্ট। এবারে আমরা একটু আসি যেটা, যে এই মোশন যেটা আছে আমাদের, মূলত এখানে মোশন নিয়ে ডিসকাস করার কথা আছে। মোশনের কতগুলো টাইপস হয়, মোশনের ডাইমেনশনের উপর বেস করে, ডাইমেনশন মানে মাত্রার উপর বেস করে মোশনের মেনলি তিনটে টাইপ আছে। 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন এন্ড 3 ডাইমেনশনাল মোশন। এই তিনটে ডাইমেনশনাল মোশন রয়েছে। 1 ডাইমেনশনাল মোশন মানে ধরে রাখো একটা অবজেক্ট, এখানে একটা আমি আঁকছি এ, এই এ অবজেক্টটা একটা স্ট্রেট লাইন মেনটেন করে এইরকম বি তে যাচ্ছে। তো এই যে ওর যে পুরো যাত্রা পথটা, ওর এই যে পাথ অফ মোশন যেটা, এইটা যদি আমরা দেখি, এটা একটাই ডাইমেনশন, একটাই দিকে গেছে, এটাকে তাহলে আমরা বলতে পারছি 1 ডাইমেনশনাল। কিন্তু যদি ও বি থেকে আবার সি এর দিকে ট্রাভেল করে, তাহলে ওর টোটাল যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটার আমরা দুটো ডাইমেনশন দেখতে পেলাম। একটা ডাইমেনশন এইরকম ভাবে আসছে, আর একটা ডাইমেনশন এইরকম ভাবে আসছে, ঠিক আছে? এবং এই দুটো যে ডাইমেনশনস আমি দেখতে পেলাম, তার বেসিস আমি বলতে পারি এটা 2 ডাইমেনশনাল মোশন, ঠিক আছে? আর 3 ডাইমেনশনাল মোশন মানে কি? 3 ডাইমেনশনাল মোশন মানে ধরে নাও এখান থেকে আমরা এই জিনিসটা তো আমরা 2 ডাইমেনশনালি এখানে ড্র করেছি, ধরে নাও এখান থেকে আরেকটা অ্যাক্সিস বাইরের দিকে বেরিয়ে আসছে, তো তাতে আমরা যে 3 ডাইমেনশনাল এরিয়াটা পাচ্ছি, যে 3 ডাইমেনশনাল স্পেস যেটা পাচ্ছি, সেই 3 ডাইমেনশনাল স্পেসে কোথাও একটা মুভ করছে অবজেক্টটা, তাহলে তাকে আমরা বলতে পারি 3 ডাইমেনশনাল মোশন। এই উদাহরণগুলো দেখলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। ধরো একটা বুলেট শট করা হয়েছে, বা একটা কোনো বলকে আমরা উপর থেকে ছেড়ে দিচ্ছি, তাহলে সেই বলটা একদম স্ট্রেট লাইন মেনটেন করে নামছে, বা বুলেটটাকে যখন ফায়ার করা হচ্ছে সেটাও একটা স্ট্রেট লাইন মেনটেন করে চলতে থাকছে। তো এই যে মোশনটা দেখতে পাচ্ছি, এখানে একটাই ডিরেকশনে, একটাই ওয়েতে ও মুভ করছে, দ্যাটস ওয়াই এই ধরনের মোশনকে আমরা আনতে পারি 1 ডাইমেনশনাল মোশনের মধ্যে। কিন্তু ধরো আজকের আমাদের কোনো একটা ভদ্রলোককে আমি দেখছি, হয়তো উপর থেকে ড্রোন শটের মাধ্যমে দেখছি যে সে একটা রাস্তার উপর বা একটা কোনো ল্যান্ডের উপর সে হেঁটে বেড়াচ্ছে, তাহলে তার মোশনটা কিন্তু কেবলমাত্র ওই ল্যান্ডের উপর, ল্যান্ডের যে দৈর্ঘ্য প্রস্থ বরাবরের মধ্যেই সীমিত থাকছে। তাহলে এই ধরনের মোশনকে আমরা বলতে পারি 2 ডাইমেনশনাল মোশন, জাস্ট দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর তার মোশনটা থাকছে, দ্যাটস ওয়াই এটা 2 ডাইমেনশনাল মোশন। যেটা আমাদের ইউজুয়াল মোশন যেগুলো হয় যখন আমরা একটা প্লেন সারফেসে চলাফেরা করি, সেই মোশনটা কিন্তু একটা 2 ডাইমেনশনাল মোশন। কিন্তু এইবারে মনে করো একটা ঘুড়ি, বা যে ড্রোনটা দিয়ে ওই শটটা নেওয়া হয়েছে, ড্রোনটার কিন্তু যেরকম উপরে নিচে যাতায়াত করতে পারবে, সেরকম সামনে পিছনে যেতে পারবে, আবার ডায় বায়ও যেতে পারবে। তাহলে তার জন্য কিন্তু 3টে ডাইমেনশন ওপেন হয়ে রয়েছে, 3টে ডাইমেনশনে সে তার মোশনটাকে অ্যাভেল করতে পারছে। সেই জন্য ওই ধরনের মোশনকে আমরা বলতে পারছি কি 3 ডাইমেনশনাল মোশন। যেমন মোশন অফ এ বার্ডস, একটা পাখি যখন উড়ছে, বা একটা মাছ যখন জলের মধ্যে সাঁতার কাটছে, সেও কিন্তু তার এই 3টে ডাইমেনশনাল ডিরেকশনে কিন্তু সে তার মুভমেন্টটাকে রাখতে পারছে। এবং একটা ঘুড়ি যখন উঠছে তখনও সেম জিনিসটাই হচ্ছে। তো এইগুলো এসে যাচ্ছে 3 ডাইমেনশনাল মোশনের আন্ডারে। এই গেল 3টে ভাগ। আরো কিছু টাইপস অফ মোশনস রয়েছে, সেটা হচ্ছে মোশনের টাইপের উপর ডিপেন্ড করে হয়। যেমন একটা আছে রেক্টিলিনিয়ার মোশনস, আর একটা আছে কার্ভিলিনিয়ার মোশনস। এই দুটোকে একসাথে বলা হয় ট্রান্সলেটারি মোশনস। এইগুলোকে একসাথে বলা হয় ট্রান্সলেটারি মোশনস, যেখানে কি হচ্ছে, যেখানে একটা অবজেক্ট একটা স্ট্রেট পাথ অথবা একটা এরকম কার্ভড পাথে সামথিং কোনোভাবে মুভ করছে, বাট এটা কিন্তু এক ধরনের কমপ্লিটলি 2 ডাইমেনশনাল বা 1 ডাইমেনশনালের মধ্যে লিমিটেড থাকবে, তবে সেটাকে আমরা বলতে পারি যে এটা একটা ট্রান্সলেটারি মোশনস। এটা দুটো টাইপ রয়েছে, রেক্টিলিনিয়ার মোশন যেখানে একটা স্ট্রেট লাইন মেনটেন করে যাচ্ছে, যেমন একটা বলকে ফেলে দেওয়া বা একটা বুলেট ফায়ার করা, বা কোনো একজন ব্যক্তি সে যদি একটা স্ট্রেট রোড ধরে যায়, বা একটা ট্রেন যদি একটা লিনিয়ার লাইন দিয়ে যদি স্ট্রেট
স্ট্রেট ওয়েতে যায় তাহলে সেটাকে আমরা বলতে পারি যে রেক্টিলিনিয়ার মোশনস। কিন্তু যখন সেই মানুষটাই একটা ভরা বাজারের মধ্যে দিয়ে একটা ক্রাউডের মধ্যে দিয়ে যাচ্ছে তখন কিন্তু সে তার মোশনটাকে স্ট্রেট রাখতে পারবে না, তাকে ডিরেকশন বারবার চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে করে যেতে হবে, সেটাকে আমরা বলে থাকি কি কার্ভিলিনিয়ার মোশনস। এইরকমই আরো একটা আছে, যেমন ধরো সার্কুলার মোশনস, আরেকটা আছে রোটেটরি মোশনস। সার্কুলার মোশন রোটেটরি মোশনের মধ্যে অনেকের ক্ষেত্রে দেখা যায় এখানে একটা কনফিউশন হচ্ছে। সার্কুলার মোশন রোটেটরি মোশন দুটো ডিফারেন্ট কোন জায়গাটা এটা বোঝার জন্য তোমরা মনে করো একটা নাগরদোলা বা ফেরিস হুইল যেটাকে আমরা বলি রয়েছে। নাগরদোলাতে পুরো নাগরদোলাটার যে মোশনটা রয়েছে যদি দেখি তাহলে নাগরদোলাটা একটা অ্যাক্সিসকে, ওর সেন্টার পয়েন্টে একটা অ্যাক্সিস থাকে, তাকে সেন্টার করে পুরো নাগরদোলাটা ঘুরছে। তাহলে এই নাগরদোলাটার মোশনটাকে আমরা বলতে পারি কি, নাগরদোলাটার মোশনকে আমরা বলতে পারি রোটেটরি মোশনস। ঠিক আছে, যেমন ধরো আমাদের আর্থের যে 24 ঘন্টায় নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরছে, এই মোশনটা এসে যাচ্ছে কিসের মধ্যে, এই মোশনটা এসে যাচ্ছে রোটেটরি মোশনের মধ্যে। এবার ইমাজিন করো নাগরদোলাতে যারা রাইডার যারা রয়েছে, যারা নাগরদোলাতে চড়ছে যারা আছে, তাদের মোশনটা যদি আমরা দেখি সেটা কিন্তু দেখবো যদি আমি একটা কমপ্লিট সার্কেল যারা তখন কমপ্লিট করছে সেই অবস্থায় যদি মোশনটা দেখি পুরোটাই দেখবো একটা সার্কেলের মতো করে হচ্ছে। ওরা কিন্তু নিজের কোনো অ্যাক্সিসকে সেন্টার করে ঘুরছে না, ঠিক আছে, ওরা কি করছে, ওরা হচ্ছে একটা পয়েন্ট তাকে সেন্টার করে একটা পুরো সার্কুলার পাথ জুড়ে ঘুরছে। এই ধরনের মোশনসকে আমরা বলতে পারি কি সার্কুলার মোশনস। ঠিক আছে, তাহলে আর্থের রিভলিউশন বা সূর্যের চারিদিকে যখন পৃথিবী ঘুরছে এটাকে কিন্তু আমরা বলতে পারি সার্কুলার মোশনের আন্ডারে। আর পৃথিবীর যে নিজের অক্ষের চারিদিকে ঘোরা সেটাকে আমরা বলতে পারি রোটেটরি মোশনের আন্ডারে। নেক্সট আমরা আসছি অসিলেটরি মোশনসে। অসিলেটরি মোশনে কি বলছে, অসিলেটরি মোশনটা মনে রাখবে অসিলেটরি এন্ড ভাইব্রেটরি মোশনস। আমরা যে দুটো দুটো করে রাখছি না প্রত্যেকটা স্লাইডগুলোতে, তোমরা যদি অবজার্ভ করে দেখবে এই দুটোর মধ্যে কোনো একটা সিমিলারিটি রয়েছে আবার খুব সূক্ষ্ম কিছু পার্থক্য আছে, সেই জন্য এই দুটো দুটো করে কিন্তু আমরা একটা স্লাইডে রেখেছি। অসিলেটরি ভাইব্রেটরি মোশনস কিছুই না, জিনিসটা হচ্ছে খুব সিম্পল। ধরো একটা পয়েন্ট রয়েছে পয়েন্ট এ, বা পয়েন্ট এ না, আমি এটাকে নাম দিচ্ছি পয়েন্ট ও। পয়েন্ট ও থেকে একটা অবজেক্ট রয়েছে, অবজেক্টটা পয়েন্ট ও থেকে সাডেনলি পয়েন্ট এ তে গেল কোনো কারণে, আবার পয়েন্ট এ থেকে এগেন রিটার্ন করলো পয়েন্ট ও তে, পয়েন্ট ও তে রিটার্ন করে ও আবার ও থেকে বি তে গেল, ঠিক এ থেকে ও থেকে যতটা এ তে গেছিল ঠিক ততটাই সেম ডিস্টেন্স পয়েন্ট বি তে গেল, বি থেকে আবার ও তে এলো, তাহলে এটাকে বলা যায় যে একটা কমপ্লিট অসিলেশনস হলো। এবং এই ধরনের মোশনসকে বলা হয় অসিলেটরি মোশনস। যেটা কোথায় দেখতে পাওয়া যায়, যেটা দেখতে পাওয়া যায় হচ্ছে ঘড়ির পেন্ডুলামে। ঘড়ির পেন্ডুলামের কাঁটাটা মনে রাখবে যেরকম নর্মাল স্টেবল কন্ডিশন যেটা ওর অ্যাভারেজ মিন, এটাকে বলা হয় মিন পজিশনস, যেটা আমরা এখানে ও দিয়ে ডিনোট করেছি, সেখান থেকে এই যাবে আবার ওতে আসবে, আবার এদিকে যাবে একটা রেঞ্জ অবধি, তারপর আবার ওতে আসবে, এইটাতে একটা কমপ্লিট অসিলেশন বলা হয়। ঠিক আছে, এবং ঘড়ির পেন্ডুলামের ক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে একটা কমপ্লিট অসিলেশনে কিন্তু ওখানে 2 সেকেন্ড কমপ্লিট হয়। ঠিক আছে, একটা কমপ্লিট অসিলেশন ঘড়ির পেন্ডুলামে যখন হয় তাতে 2 সেকেন্ড কমপ্লিট হয়। প্রথম সেকেন্ডে গিয়ে এদিকে যায়, সেকেন্ড সেকেন্ডে এই গিয়ে আবার ব্যাক করে। ঠিক আছে, এইরকম ব্যাপার। আচ্ছা, তারপরে তো এইটাকে বলা হচ্ছে অসিলেটরি মোশনস। অসিলেটরি মোশনের ক্ষেত্রে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, টু এন্ড ফ্রো মুভমেন্ট, মানে একবার যাওয়া আসা এই জিনিসটা চলতে থাকবে অসিলেটরি মোশনে, রিপিটেটিভলি এটা হতে থাকবে। ঠিক আছে, ভাইব্রেটরি মোশনস হচ্ছে অ্যাকচুয়ালি একটা টাইপ অফ অসিলেটরি মোশনস, বাট তার রেঞ্জ যেটা সেটা খুব ছোট থাকে। ঘড়ির পেন্ডুলামে যেমন রেঞ্জটা অনেকটা থাকে, এখানে রেঞ্জটা খুব ছোট থাকে। প্রত্যেকটা সলিড অবজেক্টসে তাদের যে মলিকিউলস গুলো থাকে তাদের কিন্তু একটা মিন পজিশন থেকে কন্টিনিউয়াস অসিলেশন হতে থাকে তাদের মধ্যে। ঠিক আছে, এই কন্টিনিউয়াস ভাইব্রেটরি মোশনস তাদের মধ্যে কিন্তু দেখা যায়। ঠিক আছে, তো বেসিক্যালি এটা একটা অসিলেটরি মোশনস অফ স্মল অ্যামপ্লিটিউড, কম মানের একটা অসিলেটরি মোশনস কিন্তু হচ্ছে এইটা। ঠিক আছে, যেমন ভাইব্রেশন অফ পার্টিকেলস, যেটা সলিড পার্টিকেলস এর ক্ষেত্রে হয়, আমি তোমাদের বললাম সেটাই। এক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে আমরা যে টাইপস গুলো দেখলাম, ভাইব্রেটরি মোশনস বলো বা এর আগে অসিলেটরি মোশনস আমরা দেখলাম, রোটেটরি মোশন, সার্কুলার মোশন, এবং আমাদের যে ট্রান্সলেটরি মোশনের আন্ডারে দুটো কার্ভিলিনিয়ার মোশনস, রেক্টিলিনিয়ার মোশনস। কোন অবজেক্ট এরকম হতে পারে কিন্তু যেখানে এইখানে এই যে 6 রকম মোশনের ব্যাপারে আমরা জানলাম, এই 6 রকম মোশন কিন্তু যে কোনো 2 বা 3টে মোশনস একসাথে কাজ করবে, তাকে আমরা বলে থাকি মিক্সড মোশনস। ঠিক আছে, যেমন ধর একটা সাইকেলের চাকা যদি আমি দেখি, সাইকেলের চাকার মধ্যে 2 ধরনের মোশনস দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে চাকাটা নিজস্ব একটা রোটেটরি মোশনস, তার একটা সেন্ট্রাল অ্যাক্সিস রয়েছে, তাকে সেন্টার করে চাকাটা ঘুরছে, তার পাশাপাশি চাকাটা কিন্তু এগোতেও থাকছে। তাহলে ওর ভিতরে একটা লিনিয়ার মোশনস বা একটা আমরা ট্রান্সলেটরি মোশনস দেখছি, আবার একটা কিন্তু রোটেটরি মোশনও দেখতে পাচ্ছি, সেই জন্য এটা হয়ে যাচ্ছে এক ধরনের মিক্সড মোশনস। বা ধরো আমাদের একটা ওই যে
কাঠুরিরা যে করাত দিয়ে যখন একটা কাঠকে কাটছে একটা স দিয়ে, সেটাও কিন্তু একটা মিক্সড মোশনস। কেন? কারণ যখন কাটছে ওটা আসছে যাচ্ছে, তার মানে ওখানে একটা অসিলেটরি মোশনস দেখা যাচ্ছে, টু অ্যান্ড ফ্রো মোশনস। তার পাশাপাশি করাতটা কিন্তু ক্রমশ নিচের দিকে নামতে থাকছে, তার মানে উপর দিক থেকে যে ক্রমশ নিচে নামছে, এটা এক ধরনের রেক্টিলিনিয়ার মোশন হচ্ছে। তো দুটো মোশনস একসাথে দেখা যায়, ওই জন্য এটাকে বলা হয় মিক্সড মোশনস। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের মোশনস রিলেটেড বেশ কিছু আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটিস। তার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল। ডিস্টেন্স ট্রাভেলে যেটা মনে রাখবে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনস, এটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি ডিস্টেন্স ট্রাভেলকে, ঠিক আছে, যার এসআই ইউনিট হচ্ছে মিটার, সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার। ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? ডাইমেনশনাল ফর্মুলা হবে এল এম টু দি পাওয়ার 0, সরি এমটা আগে থাকবে, এম টু দি পাওয়ার 0 এল টি টু দি পাওয়ার 0। অর্থাৎ সোজা কথা, এখানে শুধু এলটা থাকে, লেন্থ দিয়ে ডিনোট করা যাচ্ছে একে। ডিস্টেন্স ট্রাভেল বলতে আজকের একটা অবজেক্ট রয়েছে পয়েন্ট এ তে, আর একটা অবজেক্ট রয়েছে পয়েন্ট বি তে। তাহলে পয়েন্ট এ আর বি এর মধ্যে ধরা যাক রাস্তাটা এরকম, ঠিক আছে। তো এক্স্যাক্টলি অবজেক্টটা যখন এ থেকে বি তে যাবে, ও যে পাথটা ফলো করবে তাতে ওর মোট যতটা ডিস্টেন্স কভার্ড হচ্ছে, দ্যাট ইজ ডিস্টেন্স ট্রাভেল। এই ডিস্টেন্স ট্রাভেল মনে রাখবে, ওডোমিটার নামে যে যন্ত্রটা থাকে আমাদের প্রত্যেকেই, যে গাড়ি আমরা দেখি যে 2 হুইলার বলো কি 4 হুইলার, তাতে স্পিডোমিটারের নিচে ওডোমিটার দেওয়া থাকে, সেই ওডোমিটারের সাহায্যে কিন্তু আমরা ডিস্টেন্স ট্রাভেলটাকে মেজার করতে পারি, ঠিক আছে। ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন একে ডি দিয়ে প্রকাশ করা হয়, এবং এটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, যার অনলি ম্যাগনিটিউড আছে, কোনো ডিরেকশনের দরকার পড়ে না। বাট এরই যে ভেক্টর ভার্সনটা, সেটাকে আমরা বলে থাকছি কি ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। ডিসপ্লেসমেন্টকে আমরা ডি অথবা এস দিয়েও কিন্তু প্রকাশ করতে পারি, ঠিক আছে, ম্যাথামেটিক্যালি। এর এসআই ইউনিট একদম সেম অ্যাজ আমাদের যে ডিস্টেন্স ট্রাভেল, দ্যাট মিন্স মিটার, সেন্টিমিটার, এবং এই ডাইমেনশনাল ফর্মুলাও কিন্তু সেম, এম টু দি পাওয়ার 0 এল টি টু দি পাওয়ার 0, ঠিক আছে। অর্থাৎ এটাও কিন্তু লেন্থকে ডিনোট করছেন, দ্যাটস ওয়াই এদের এসআই ইউনিটগুলো সেম হচ্ছে। তাহলে ডিফারেন্স কোন জায়গাটা? ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাটাতেই, যে ডিসপ্লেসমেন্ট কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, দ্যাট মিন্স এর ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন দুটোই রয়েছে। আমি আগের উদাহরণটা দিয়ে যদি বলি, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যদি যাওয়ার রাস্তাটা এইরকম হয়, তাহলে এই রাস্তাটা দিয়ে যে যাবে সে হচ্ছে তার ডিস্টেন্স ট্রাভেলটা আমি মেজার করতে পারবো। বাট এ আর বি পয়েন্টের মধ্যে ডিসপ্লেসমেন্ট যদি দেখতে হয়, ওই অবজেক্টটার যে এ থেকে বি তে গেছে তার ডিসপ্লেসমেন্ট হবে এইটা। অর্থাৎ দুটো পয়েন্টের মধ্যে স্ট্রেট লাইন, লিনিয়ার ডিস্টেন্স সেটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। এবং এখান থেকে যেটা মনে রাখবে, যদি একটা অবজেক্ট পয়েন্ট ও থেকে জার্নি স্টার্ট করলো, করে আবার ওতে ফিরে এলো, তাহলে এক্ষেত্রে তার ইনিশিয়াল পজিশন, মানে ডিসপ্লেসমেন্ট বেসিক্যালি ইনিশিয়াল পজিশনস আর ফাইনাল পজিশনের মধ্যে ডিফারেন্স। তো এক্ষেত্রে এ আর বি এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এইটা। ও থেকে যদি ঘুরে আবার ওতে ফিরে আসে, তাহলে যেটা ইনিশিয়াল পজিশন সেটাই ফাইনাল পজিশন। তো এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কত হয়ে যেতে পারে? কিন্তু 0 হতে পারে। এইটা দুটোর মধ্যে খুব সিগনিফিক্যান্ট একটা ডিফারেন্স, ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্স ট্রাভেলের মধ্যে। ডিসপ্লেসমেন্ট কিন্তু 0 হয়ে যেতে পারে, ডিস্টেন্স ট্রাভেল কখনো 0 হবে না। আর অবজেক্টের ডিস্টেন্স ট্রাভেল, যেটাকে যদি আমি ডি দিয়ে লিখি, ডি অলওয়েজ উইল বি গ্রেটার অর ইকুয়ালস দ্যান ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের সমান হতে পারে বা ডিসপ্লেসমেন্টের বড় হতে পারে, কিন্তু ডিসপ্লেসমেন্টের থেকে ছোট কখনো হবে না, ঠিক আছে। তো সেই হিসাবে মনে রাখবে, যেটা ডিসপ্লেসমেন্ট বাই ডিস্টেন্স ট্রাভেল বাই ডিসপ্লেসমেন্টের রেশিও যদি দেখি, সেই রেশিওটা কিরকম হবে? অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1, ঠিক আছে। এই পয়েন্টগুলো কিন্তু এখান থেকে মনে রাখবে, এগুলো আমাদের এখানকার এই যে থিওরিগুলো, ডিডাকশন, এই জিনিসগুলো। সো ডিসপ্লেসমেন্ট অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু আমাদের ডিস্টেন্স ট্রাভেল is always greater than equals to displacement, and distance travel by displacement is always greater than equals to 1 হচ্ছে এটা, ঠিক আছে। তো তাহলে ডিসপ্লেসমেন্ট কিন্তু 0 হতে পারে কখন? যদি ইনিশিয়াল পজিশনস এন্ড ফাইনাল পজিশনস অবজেক্টের সেম হয়, তাহলে ডিসপ্লেসমেন্ট 0 হতে পারে। ডিসপ্লেসমেন্টকে কেন আমরা স্কেলার কোয়ান্টিটি বলে থাকি, তার একটা খুব ভালো এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি, দেখে নাও। ধরে নেওয়া যাক, আজকে আমি বললাম যে কোনো একটা অবজেক্ট সে প্রথমে 4 ইউনিট ট্রাভেল করেছে বা 4 মিটার ট্রাভেল করেছে, দেন 3 মিটার ট্রাভেল করেছে। তাহলে তার ডিস্টেন্স ট্রাভেল তোমাদের জানতে চাইলে তোমরা সিম্পলি বলে দেবে 4 + 3 = 7 ইউনিট বা 7 মিটার। এটা হয়ে যাচ্ছে তার ডিস্টেন্স ট্রাভেল। বাট ডিসপ্লেসমেন্ট কিন্তু আমরা এভাবে বলতে পারবো না। কেন পারবো না? যদি অবজেক্টটা এই পয়েন্ট থেকে 4 মিটার গেল, দেন সেই পয়েন্ট থেকে আবার 3 মিটার এদিকে ব্যাক করে, তাহলে তার ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে 4
এখান থেকে এদিকে গেছে 4, দেন এখান থেকে এদিকে এসছে 3, তাহলে 4 + 3 দ্যাট মিন্স 7 হবে ডিসটেন্স ট্রাভেল। কিন্তু ডিসপ্লেসমেন্ট কতটা হবে? ডিসপ্লেসমেন্ট হবে এই দুটো পয়েন্টের ডিফারেন্স। তো এখান থেকে এই যদি 4 হয় আর এখান থেকে এইটুকু 3 হয়, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 4 - 3 = 1। সেম ভাবে আমরা বলতে পারি অবজেক্টটা যদি এই রকম ভাবে মুভ করে, 4 মিটার ট্রাভেল করলো, তারপর 3 মিটার ট্রাভেল করলো। সো এখানে হলো 3 মিটার আর এখানে হলো 4 মিটার। সো অ্যাজ পার পিথাগোরাস থিওরেম ডিসপ্লেসমেন্ট কতটা হবে? ডিসপ্লেসমেন্ট হবে এখান থেকে কিন্তু এই অবধি। ডিসটেন্স ট্রাভেল 4 + 3 7, বাট ডিসপ্লেসমেন্ট হবে কত? ডিসপ্লেসমেন্ট হবে √4 4a² + 3a²। দ্যাট মিন্স এটা অ্যান্সার তোমরা করলে দেখতে পাবে আসবে 5। ঠিক আছে, তো তাহলে 5 ইউনিট হয়ে যাচ্ছে এখানে ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট আমরা একবার দেখলাম 1 ইউনিট হলো, একবার দেখলাম 5 ইউনিট হলো, একবার 1 হলো, একবার 5 হলো। তাহলে ডিসপ্লেসমেন্ট তাহলে কি হচ্ছে? ডিসপ্লেসমেন্ট কিন্তু ডিরেকশনের উপর বেস করে চেঞ্জ হচ্ছে। সো ডিরেকশন ইজ ইম্পর্টেন্ট ফর ডিসপ্লেসমেন্ট, এটাই বলার এখানে। বাট প্রত্যেকটা কেসে ডিস্টেন্স ট্রাভেল যদি দেখো সেটা কিন্তু 4 + 3 7ই থাকবে। নেক্সট আমরা যে ফিজিক্যাল কোয়ান্টিটিসে আসবো, দ্যাট ইজ স্পিড। ঠিক আছে, স্পিড যেটাকে আমরা একেও আমরা এস দিয়ে আমরা ডিনোট করতে পারি। ঠিক আছে, স্পিডকে আমরা এস দিয়ে ডিনোট করতে পারি। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনস কিরকম হবে? ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এস ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কত? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড বাই টাইম, অর্থাৎ ইউনিট টাইমে একক সময় কতটা ডিস্টেন্সে ট্রাভেল করেছে কোন একটা অবজেক্ট, দ্যাট ইজ মেজার্ড বাই স্পিড। সো স্পিড ইজ ইকুয়ালস টু হচ্ছে কি d/t, ডিস্টেন্স ট্রাভেলড বাই টাইম। এবং সেই জন্য এর ডাইমেনশনাল ফর্মুলা কি হয়ে যাবে? ডিস্টেন্স ট্রাভেলের ডাইমেনশনাল ফর্মুলা কি ছিল? ডিস্টেন্স ট্রাভেলের ছিল হচ্ছে l বাই টাইমের জন্য কত হয়ে যাচ্ছে? t, আর এর সাথে আমাদের m কে তো রাখতেই হচ্ছে, m⁻0। তার মানে আলটিমেটলি যেটা আসছে m⁻0 l t⁻⁻1। দিস ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ স্পিড। এবং সেই কারণে এটার ইউনিট দেখো কিরকম আসছে, লেন্থের ইউনিট l যেহেতু আছে তাই লেন্থের ইউনিট t⁻⁻1, মানে l/t যেহেতু, তাহলে বাই t এর ইউনিট দ্যাট মিন্স সেকেন্ডস। তো সিজিএসএ ইউনিট কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। এসআইজি ইউনিট কি হয়ে যাচ্ছে? মিটার পার সেকেন্ডস। ঠিক আছে, এইভাবে আমরা স্পিডকে ম্যাথমেটিক্যালি আমরা বোঝাতে পারি। এবং যেহেতু ডিসপ্লেসমেন্ট আমাদের ডিস্টেন্স ট্রাভেল একটা স্কেলার কোয়ান্টিটি, ডিস্টেন্স ট্রাভেল স্কেলার কোয়ান্টিটি হওয়ার কারণে স্পিডও কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি হয়। যেরকম ডিস্টেন্স ট্রাভেল কখনো 0 হতে পারে না, স্পিডও কিন্তু কখনো 0 হতে পারে না। ঠিক আছে, এবং স্পিডেও আমাদের ডিরেকশন ম্যাটার করে না। তো স্পিডের এবারে আমরা ভেক্টর ভার্সনটা যদি দেখি, সেটাকে আমরা বলে থাকছি ভেলোসিটি। তো যেরকম স্পিড ছিল কি? স্পিড ছিল হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম। তো ভেলোসিটি একই রকম ভাবে হবে ডিসপ্লেসমেন্ট, দ্যাট মিন্স s বাই টাইম। ভেলোসিটিকে আমরা স্মল v দিয়ে সাধারণত প্রকাশ করে থাকি। এবং আমাদের পরবর্তীকালে মোশনে যা কিছু করব সেখানে কিন্তু তোমরা দেখবে এই স্কেলার কোয়ান্টিটিগুলো ইউজ খুব কম হচ্ছে। ম্যাক্সিমাম কেসে কিন্তু আমাদের এই ভেক্টর কোয়ান্টিটিসগুলো, দ্যাট মিন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ভেলোসিটি, এগুলোই কিন্তু ম্যাক্সিমাম কেসে ইউজ হবে। ঠিক আছে, তোমাদের কিন্তু এইগুলো খুব ভালো করে দেখে রাখতে হবে। তো ভেলোসিটি ইজ ইকুয়ালস টু কি? স্পিড বাই টাইম। এবং স্পিড বাই টাইম হওয়ার কারণে একই রকম ভাবে ডাইমেনশনাল ফর্মুলা হবে, তাই হবে m⁻0 l t⁻⁻1, এবং এদের ইউনিট জাস্ট অ্যাজ সেম অ্যাজ স্পিড। ঠিক আছে, ডিফারেন্সটা কোন জায়গাটা হয়ে আছে? ঠিক যেরকম ভাবে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স ট্রাভেলের ডিফারেন্স, ঠিক সেম ভাবে ভেলোসিটি আর স্পিডের ডিফারেন্স। স্পিড অলওয়েজ ইকুয়ালস টু অর গ্রেটার দেন ভেলোসিটি। ঠিক আছে, মানে স্পিড ভেলোসিটি থেকে বড় হবে অথবা সমান হবে। এবং ভেলোসিটি একই রকম, যেরকম ভাবে আমরা স্পিডের ক্ষেত্রে যেটা দেখেছি, স্পিড কিন্তু কখনো 0 হতে পারে না স্পিডের ভ্যালু, কারণ ডিস্টেন্স ট্রাভেল কখনো 0 হতে পারে না। কিন্তু যেহেতু ডিসপ্লেসমেন্ট 0 হতে পারে, তাহলে 0/t করলে, যদি যেখানে ডিসপ্লেসমেন্ট 0, মানে ধরো আজকের আমি একটা মাঠকে, একটা গোল মাঠ, একটা গ্রাউন্ড রয়েছে, তাকে পুরো এনসার্কেল করে এসে একই পয়েন্টে চলে এলাম, তাহলে এক্ষেত্রে আমার যেহেতু ডিসপ্লেসমেন্টটা হয়ে যাচ্ছে 0, আমার ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট দুটো সেম হচ্ছে, তাহলে ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে 0। তো তাহলে 0/t দ্যাট মিন্স আমাদের যে ভেলোসিটি সেটাও কিন্তু 0 হয়ে যাবে। তো তাহলে আমরা এই যে তোমাদের মধ্যে যারা পুলিশের অ্যাসপিরিয়েন্টসরা আছো, যারা 400 মিটার কি 800 মিটার কি 1600 মিটার মাঠ কভার করছো, অ্যাকচুয়ালি তোমরা কিন্তু জানবে তোমাদের ওখানে ডিসপ্লেসমেন্টও 0 হয়, তোমাদের ওখানে ভেলোসিটি যদি ক্যালকুলেট করতে বলা হয় সেটাও কিন্তু 0ই হয়।
ঠিক আছে। তো জোকস অ্যাপার্ট, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা তাই আসে, ঠিক আছে। যখনই কোনো একটা অবজেক্ট তার ইনিশিয়াল পজিশন থেকে আবার ঘুরে সেই পজিশনে এসে স্টপ করছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি তার ভেলোসিটি 0 হতে পারে। তাহলে ভেলোসিটি 0 বা গ্রেটার দ্যান 0 হতে পারে, কিন্তু ভেলোসিটি আর স্পিডের মধ্যে যদি আমরা দেখি, স্পিড কিন্তু অলওয়েজ গ্রেটার দ্যান ভেলোসিটি অর ইকুয়ালস টু ভেলোসিটি হবে, ঠিক আছে। নেক্সট ফিজিক্যাল কোয়ান্টিটিস আমরা যেটা আসি সেটা হচ্ছে ভেলোসিটি রিলেটেড কয়েকটা তথ্য। তার মধ্যে আছে অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে। অ্যাভারেজ ভেলোসিটি জিনিসটা কি, দেখো ভেলোসিটি সাধারণত যখন একটা অবজেক্ট মুভ করছে সেটা দুরকম ভেলোসিটি তার থাকতে পারে, ভেলোসিটি অ্যাজ ওয়েল অ্যাজ স্পিড। আমি দুটো ভেলোসিটি দিয়েই বোঝাচ্ছি, কিন্তু বাট সেম জিনিস স্পিডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তো ধরো অবজেক্টটা মুভ করছে ইকুয়াল টাইমে ইকুয়াল ডিস্টেন্স মুভ করছে, অর্থাৎ প্রথম দেখা গেল 30 সেকেন্ডে সে অবজেক্টটা 10 মিটার ট্রাভেল করেছে, নেক্সট 30 সেকেন্ডসেও 10 মিটার ট্রাভেল করেছে, তারপর 30 সেকেন্ডসেও 10 মিটার ট্রাভেল করছে, তাহলে ইকুয়াল টাইম ইন্টারভালে সে ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছে। এই ধরনের মোশনসকে আমরা বলে থাকি ইউনিফর্ম ভেলোসিটি মোশনস বা ইউনিফর্ম মোশনস বা মোশনস উইথ ইউনিফর্ম ভেলোসিটি। কিন্তু এটা যদি আজকে চেঞ্জ হয় যে প্রথম 10 সেকেন্ডসে, প্রথম 30 সেকেন্ডসে 10 মিটার গেল, নেক্সট 30 সেকেন্ডসে 7 মিটার গেল, তারপরে 30 সেকেন্ডসে আবার 12 মিটার চলে গেল, তাহলে এই যে কন্টিনিউয়াসলি ভেলোসিটির যে আপ ডাউন যেটা হচ্ছে সেম টাইম ইন্টারভালে, এটাকে আমরা বলে থাকি নন ইউনিফর্ম মোশনস। এবং নন ইউনিফর্ম মোশনস যখন হয়, আমাদের ম্যাক্সিমাম বলা ভুল, সব মোশনসই কিন্তু নন ইউনিফর্ম মোশনই হয়, ঠিক আছে। আমরা যদি পুরো একটা মোশনকে কভার করি সেটা সবসময় নন ইউনিফর্ম মোশনই আমরা দেখতে পাবো ম্যাক্সিমাম কেসে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হয় কি, আমরা পার্টিকুলার একটা টাইমে ভেলোসিটি ক্যালকুলেট না করে আমরা পুরো যে যাত্রাপথ যেটা আছে তার মধ্যে অ্যাভারেজ ভেলোসিটি আমরা কিন্তু ক্যালকুলেট করি। অ্যাভারেজ ভেলোসিটি কাকে বলা হচ্ছে, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তো ধরে নেওয়া যাক একটা অবজেক্ট t1 টাইমের মধ্যে সে t1 টাইমে d1 ডিস্টেন্স কভার করেছে, t2 টাইমে d2 ডিস্টেন্স কভার করেছে, এন্ড t3 টাইমে d3 ডিস্টেন্স কভার করেছে। তাহলে তার অ্যাভারেজ ভেলোসিটি হয়ে যাবে টোটাল ডিসপ্লেসমেন্ট, দ্যাট মিন্স d1 প্লাস d2 প্লাস d3 বাই তার টোটাল টাইম টেকেন, দ্যাট মিন্স t1 প্লাস t2 প্লাস t3, ঠিক আছে। তো টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম টেকেন, দিস ইজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি, দিস ইজ দ্য বেসিক ক্যালকুলেশনস অফ অ্যাভারেজ ভেলোসিটি। কতগুলো স্পেশাল কেস আছে, যেমন ধরো এটা তোমরা তোমাদের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে যখন ম্যাথমেটিক্সে করবে তখন এই ফর্মুলাটা কাজে লাগবে। নেক্সট যে কেসটার কথা আমি বলছি, বা ইভেন এইরকমও ম্যাথস তোমরা পেয়ে থাকো কম্বাইনের বিভিন্ন পরীক্ষাগুলোতে, এসএসসি বিভিন্ন পরীক্ষাগুলোতে। তো এই কন্ডিশনটা কি বলছে, এই কন্ডিশনটা সেকেন্ড কন্ডিশনটা যেটা বলছে যে যখন একটা মুভিং বডি ফার্স্ট হাফ ডিস্টেন্স কভার করেছে ভেলোসিটি v1 নিয়ে, এন্ড সেকেন্ড হাফ বা নেক্সট হাফ যেটা সেটা কভার করেছে v2 নিয়ে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে, অ্যাভারেজ ভেলোসিটি এক্ষেত্রে মনে রাখবে 2 ইন্টু v1 ইন্টু v2 বাই v1 প্লাস v2, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি ফর্মুলা। এটা কখন হয়, এটা হয় দুটো কেসে। ধরে নেওয়া যাক a থেকে b পর্যন্ত কেউ একজন ট্রাভেল করবে, a থেকে b এর ডিস্টেন্স যতটা তার ঠিক একদম সেন্টার পয়েন্টে রয়েছে c। তো a থেকে c অবধি গেল সে v1 স্পিডে, দেন c থেকে b পর্যন্ত গেল v2 স্পিডে। মনে রাখবে ac ইকুয়ালস টু cb, এই কন্ডিশনে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। এখানে হতে পারে সেকেন্ড, কোন কেসটাতে হতে পারে, সেকেন্ড যেটা হতে পারে আর একটা কেসে, সেটা হচ্ছে টু এন্ড ফ্রো যে ট্রাভেলিং যেগুলো হয়, মানে যাতায়াত, অর্থাৎ এক্ষেত্রে কোনো মিড পয়েন্ট নেই, রাদার এ থেকে পয়েন্ট বি অবধি গেল। তো যখন গেল তখন সে গেল হচ্ছে v1 স্পিডে, যখন সে সেম ডিস্টেন্সটাই রিটার্ন করছে সেটা হচ্ছে v2 স্পিডে। এই কেসটাতেও কিন্তু এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব তখন কিন্তু আমাদের এই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে কোন কেসে এটা অ্যাপ্লিকেবল হয়, ঠিক আছে। এবং তোমরা যদি দেখো আগেরটার সাথে এটা কিন্তু ডিফারেন্ট নয়, একই, এখানেও সেই ফার্স্ট যতটা গেছে তারপরেও ঠিক ততটাই এসছে, ঠিক আছে। এবং সেই জন্য দুটো ইন্টারভ্যালে যখন ডিস্টেন্স আমরা দেখছি, ডিস্টেন্সগুলো যখন ইকুয়াল হবে তখন কিন্তু আমরা জাস্ট 2 ইন্টু v1 ইন্টু v2 বাই v1 প্লাস v2 এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিতে পারবো।
নেক্সট যেটা বলছে যে একটা অবজেক্ট ট্রাভেল করছে উইথ ইউনিফর্ম ভেলোসিটি v1 ফর টাইম t1, অর্থাৎ এক্ষেত্রে আমরা প্রথমটাতে দেখেছিলাম কি আমার ডিস্টেন্স ট্রাভেল আর টাইম এই দুটো যদি বলে দেওয়া হচ্ছে সেখান থেকে আমরা ভেলোসিটি অ্যাভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করতে পারি। কিন্তু আমাকে এরকমও দিতে পারে মাঝে মাঝে যেখানে ভেলোসিটি গুলো বলে দিচ্ছে এন্ড টাইম ইন্টারভাল বলে দিচ্ছে, ডিসপ্লেসমেন্টটা বলছে না, সেখান থেকে আমরা অ্যাভারেজ ভেলোসিটি কিভাবে ক্যালকুলেট করব। তো প্রথমে v1 ডিস্টেন্স ট্রাভেল v1 স্পিডে বা v1 ভেলোসিটিতে t1 ডিস্টেন্স t1 টাইমের জন্য v1 স্পিডে এসে গেছে, তারপরে t2 টাইমের জন্য সে v2 স্পিডে গেছে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? অ্যাভারেজ ভেলোসিটি এখানে হবে যেটা v1 ইন্টু t1 প্লাস v2 ইন্টু t2 বাই t1 প্লাস t2। ঠিক আছে, তো এইটা হয়ে যাচ্ছে তখন অ্যাভারেজ ভেলোসিটি ফর্মুলা। এই কেসে যদি এরকমও হয় যে ধরা যাক v3 স্পিডে t3 টাইমের জন্য সে ট্রাভেল করেছে, তখন আমরা কি করতে পারবো? তখন আমরা এখানে আরেকটা v3 ইন্টু t3 ওখানে অ্যাড করে দেবো আর নিচে টাইমের সাথে t3টা অ্যাড করে দেবো। এরকম ভাবে যত থাকবে তত আমরা এরকম অ্যাড করতে করতে যাব। এখানে কোন কনসেপ্টটাকে কাজে লাগানো হয়েছে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তোমরা দেখবে বেসিক্যালি এই ফর্মুলাটাতে আমরা এটাই অ্যাপ্লাই করেছি। কেন? কারণ তোমরা মনে রাখো, তোমাদের যেটা বলেছি মনে রাখো, মানে তোমাদের এর আগে যেটা বললাম যে বেসিক্যালি আমরা যেটা দেখেছি যে ভেলোসিটি ইকুয়ালস টু কি, ভেলোসিটি হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল, দ্যাট মিন্স বা এই স্পিড বা ডিস্টেন্স এই সরি ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম। তাহলে এইটা যদি আমরা এখান থেকে বলতে পারি এইরকম, তাহলে আমরা যেটা পাচ্ছি ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু কত হবে? তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি? টিটা ভি এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, সো এস ইকুয়ালস টু ভিটি। তার মানে যদি আমাদের স্পিড বলে দেয় বা ভেলোসিটি যদি বলে দেয় তার সাথে টাইমকে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাই ডিস্টেন্স ট্রাভেল। তো অ্যাকচুয়ালি এখানে আমার v1 ভেলোসিটিতে t1 টাইমের জন্য ট্রাভেল করেছে, তাহলে তার এখানে ডিস্টেন্স ট্রাভেল কত হয়ে গেছে? v1 ইন্টু t1। তো বেসিক্যালি দিস ইজ দ্য d1। ঠিক আছে, সেম ভাবে v2 ভেলোসিটিতে t2 টাইমের জন্য ট্রাভেল করেছে, তাহলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে? ভেলোসিটি ইনটু টাইম, v2 ইনটু t2। সো দিস ইজ বেসিক্যালি t2 এন্ড সেম অ্যাজ v3 ইনটু t3 ইজ ইকুয়ালস টু d3। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পুরো কনসেপ্ট। এগুলো কনসেপ্টে যদি তোমরা বুঝে নাও, এত ইকুয়েশন এত ফর্মুলা মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট কনসেপ্টটা বুঝে নেবে, তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। চলে আসি আমরা নেক্সট যে ফিজিক্যাল কোয়ান্টিটিস রয়েছে এখানে রিলেটেড, দ্যাট ইজ অ্যাক্সেলারেশনস। এবং অ্যাক্সেলারেশনের পরেই আমরা যে ইকুয়েশনস গুলো রয়েছে সেই ইকুয়েশনস গুলোতে চলে যাব যেগুলোর উপর ম্যাথমেটিক্যাল প্রবলেম আমাদের মূলত আসে। অ্যাক্সেলারেশন কি বলছে? অ্যাক্সেলারেশনস বলছে আমরা সাধারণত যখন গাড়ি চালাই, গাড়ি যে স্পিডে গাড়িটা স্টার্ট নেয় আস্তে আস্তে তার স্পিড কিন্তু আমরা ক্রমশ বাড়াতে থাকি। তো দিস ইজ নোন অ্যাজ অ্যাক্সেলারেশনস। দ্যাট মিনস চেঞ্জেস অফ স্পিড বা ইনক্রিজিং অফ স্পিড বা ভেলোসিটি, স্পিড না বলে ভেলোসিটি বলা বেটার, ইনক্রিজ ইন ভেলোসিটি উইথ টাইম, মানে টাইম চেঞ্জের সাথে সাথে ভেলোসিটি চেঞ্জ হওয়াটাকে বলা হয় অ্যাক্সেলারেশনস। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যদি দেখি তাহলে দেখো, ধরে নেওয়া যাক একটা অবজেক্ট, সেই অবজেক্টটা ফার্স্টে ইউ ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে চলছিল, হঠাৎ করে তার স্পিড এবারে ইনক্রিজ হলো, ইনক্রিজ হতে ওটা স্পিড হয়ে গেল ভি। ঠিক আছে, আর এই যে স্পিড ইনক্রিজ হলো এতে তার টাইম লাগলো ধরে নেওয়া যাক টি। ঠিক আছে, তাহলে অ্যাক্সেলারেশনের যেটা ডেফিনেশনস বলছে যে রেট অফ চেঞ্জ বা রেট অফ ইনক্রিজ ইন স্পিড, মানে স্পিড যেটা চেঞ্জ হচ্ছে সেটা রেট মানে ইউনিট টাইমে কত। তো তাহলে এখানে ইউ আর ভি এর মধ্যে যেহেতু ইউ থেকে স্পিড ভেলোসিটিটা বেড়ে ভি হয়েছে, তাহলে আমি বলতে পারি ভি ইজ গ্রেটার দ্যান ইউ। ঠিক আছে, ভি গ্রেটার দ্যান ইউ, তাহলে এদের মধ্যে কতটা চেঞ্জ ইন ভেলোসিটি হয়েছে? ভি মাইনাস ইউ। এই যে ভি মাইনাস ইউ চেঞ্জ ইন ভেলোসিটি, এটা কত টাইমে হয়েছে? টি টাইমে হয়েছে। তাহলে আমাকে অ্যাক্সেলারেশনের ডেফিনেশনে দেখতে হয় কি ইউনিট টাইমে কতটা হয়েছে, মানে টি টাইমে যদি ভি মাইনাস ইউ হয় তাহলে 1 টাইমে কত হবে? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, অ্যান্ড অ্যাজ পার দ্য definitions of acceleration, v minus u by t equals to a. So this is the acceleration formula of accelerations, the initial velocity minus ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম টেকেন। ঠিক আছে, তো এইভাবে আমরা অ্যাক্সেলারেশনস ক্যালকুলেট করতে পারি। এবং অ্যাক্সেলারেশনের ক্যালকুলেশনে দেখো ওপরে আমাকে কি করতে হচ্ছে, আমার এখানে যে ফ্র্যাকশনটা পেয়েছি তার নিউমারেটরে রয়েছে চেঞ্জ ইন ভেলোসিটি, ভেলোসিটির ইউনিটে একবার সেকেন্ড থাকে, আবার নিচে টাইম রয়েছে তাতেও একবার সেকেন্ড থাকে। সেই কারণে লক্ষ্য করো এদের ইউনিটগুলোতে মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট মিনস সেকেন্ড 2 টাইমস ইউজ হচ্ছে, একবার ভেলোসিটির চেঞ্জের জন্য আর একবার টাইমের জন্য। এবং অ্যাজ ওয়েল অ্যাজ সিজিএসও তাহলে এটা কত হবে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং ডাইমেনশনাল ফর্মুলা কি হয়ে যাবে? ডাইমেনশনাল ফর্মুলা হবে এখানে যেহেতু মাসের কোনো গল্প নেই তাহলে m টু দি পাওয়ার 0, অলরেডি ভেলোসিটির মধ্যে l রয়েছে আর টাইম কভার ইউজ হয়েছে দুবার, সো t টু দি পাওয়ার -2, সো m0 l t টু দি পাওয়ার -2, দিস উইল বি দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ অ্যাক্সেলারেশনস।
ওকে, অ্যাক্সেলারেশনের একটা রিভার্স ভার্সনও আছে যাকে বলা হয় রিটার্ডেশনস আর ডিসেলারেশনস। মানে অ্যাক্সেলারেশনকে যদি আমি কম্পেয়ার করতে পারি এটার সাথে, যে একটা ট্রেন একটা প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে তাহলে ক্রমশ তার স্পিড বাড়বে, কিন্তু ট্রেনটা যখন নেক্সট প্ল্যাটফর্মে ঢুকছে তাহলে ক্রমশ তার স্পিডটা আস্তে আস্তে কি হবে, কমবে। অ্যাক্সেলারেশন দেখেছিলাম টাইম ক্রমশ প্রোগ্রেস হচ্ছে, তার সাথে স্পিড ইনক্রিজ করছে বা ভেলোসিটি ইনক্রিজ করছে। ডিসেলারেশন হচ্ছে ঠিক তার উল্টো, ওটা স্পিডটা কমছে, ঠিক আছে। এবং অ্যাক্সেলারেশনসকে আমরা ম্যাথমেটিক্যালি এখানে একটু লিখে দিই, এখানে আমরা a দিয়ে যদি এক্সপ্রেস করি, ডিসেলারেশনসকে আমরা এক্সপ্রেস করব মাইনাস অফ a দিয়ে, ঠিক আছে। ডিসেলারেশনের কেসে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি যদি u হয়, দ্যাট উইল বি গ্রেটার দ্যান ফাইনাল ভেলোসিটি, দ্যাট মিন্স v, ঠিক আছে। ইনিশিয়াল ভেলোসিটি ইজ গ্রেটার দ্যান ফাইনাল ভেলোসিটি, এবং এক্ষেত্রে তাহলে চেঞ্জ ইন যে আমাদের ভেলোসিটি সেটা কত হচ্ছে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে u মাইনাস ভি, অ্যান্ড দ্যাট উইল বি ইন টি টাইম। তো তাহলে টি টাইমে যদি u মাইনাস ভি হয় তাহলে ইউনিট টাইম দ্যাট মিন্স ওয়ানে কত হবে, u মাইনাস ভি বাই টি, ঠিক আছে। তো তাহলে ডিসেলারেশন ইকুয়ালস টু কত হচ্ছে, u মাইনাস ভি বাই টি। এবার দেখো এটাকে আমি লিখতে পারি এরকম ভাবে, u মাইনাস ভি বাই টিটাকে মাইনাস অফ ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। জাস্ট একটা মাইনাস কমন নিয়ে নিলাম, নিতেই ভিটা মাইনাসটা প্লাস হয়ে গেল, হয়ে আগে চলে এলো, ইউটা মাইনাস হয়ে গেল। সো মাইনাস অফ ভি মাইনাস ইউ বাই টি, আমরা এর আগেই এখানে কি দেখেছিলাম, ভি মাইনাস ইউ বাই টি ইকুয়ালস টু এ, তাহলে মাইনাস অফ ভি মাইনাস ইউ বাই টি ইকুয়ালস টু কত হচ্ছে, মাইনাস এ। তো তাহলে আমরা এক্ষেত্রে রিটার্ডেশনকে এক্সপ্রেস করি কিভাবে, রিটার্ডেশনকে এক্সপ্রেস করি আমরা মাইনাস এ দিয়ে, এবং এর ইউনিট সেম অ্যাজ অ্যাক্সেলারেশনস, ঠিক আছে। এবং এর ডাইমেনশনাল ফর্মুলা হবে অ্যাক্সেলারেশনের সাথে সমান ml t টু দি পাওয়ার -2, ঠিক আছে, হয়ে গেল। বাংলায় এটাকেই বলা হয় ত্বরণ আর মন্দন, সোজা কথা। অ্যাক্সেলারেশনটাকে বলা হয় ত্বরণ, তোমরা জানো সবাই, আর রিটার্ডেশনটাকে বলা হয় মন্দন, ঠিক আছে। এখান থেকে অ্যাভারেজ অ্যাক্সেলারেশনের ফর্মুলাটা একটু মনে রেখে দেবে, কি বলছে, টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি বাই টোটাল টাইম টেকেন। টোটাল কতটা চেঞ্জ হচ্ছে ভেলোসিটিতে বাই টোটাল টাইম টেকেন, কারণ মাঝে মাঝে কি হয়, এটা সেম রেটে নাও হতে পারে ভেলোসিটির চেঞ্জ যেটা, তো সেক্ষেত্রে আমরা একদম ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি কি আছে তাদের ডিফারেন্সটা করে সেটাকে ভাগ করে দিই কাকে দিয়ে, না তাতে কতটা সময় লেগেছে সেটাকে দিই। এরপরে আমরা একটু আসবো সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। এটা খুব ইম্পর্টেন্ট, কেন, কারণ রেলের পরীক্ষাতে কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমাকে এরকম গ্রাফ দিয়েছে, দিয়ে এটা কাকে ডিনোট করছে সেটা বলতে বলছে। এই গ্রাফটার তুমি হেডিংটা ভালো করে খেয়াল করো, এটা কিন্তু ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, অর্থাৎ আমার এখানে ওয়াই অ্যাক্সিস দিয়ে আমি ডিসপ্লেসমেন্টকে ডিনোট করছি, আর সেম অ্যাজ এখানে এক্স অ্যাক্সিস দিয়ে আমি টাইমকে ডিনোট করছি। যত আমি এদিকে যাব তত তার মানে বোঝাচ্ছে যে টাইম বাড়ছে, যত আমি এদিকে যাব তত আমার বোঝাচ্ছে কি যে ওখানে ডিসপ্লেসমেন্টটা বাড়ছে। তো এই রকম কন্ডিশনে আমরা এখানে চারটে থেকে পাঁচটা কেস তোমাদের সাথে এখানে আলোচনা করবো, এবং সেগুলো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে তার ছবিটা কিরকম আসে সেটা একটু দেখবো। তোমাদের এগুলো কিন্তু অপশানে ডিরেক্টলি এই ছবিটা তুলে কোন কন্ডিশনে কোনটা হচ্ছে সেটা ম্যাচ করাতে বলতে পারে, ঠিক আছে। তো সেটা একটু ভালো করে দেখে নাও এবং কনসেপ্টটা একটু বুঝে নাও, তাহলে তোমরা নিজেরাই সলভ করতে পারবে, এগুলো মুখস্থ করার দরকার পড়বে না। তো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে প্রথমে আমাদের দেখতে হবে যখন অবজেক্টটা কমপ্লিটলি রেস্টে আছে, তাহলে যখন অবজেক্টটা কমপ্লিটলি রেস্টে আছে তখন টাইম তো রেস্ট নেই, টাইম তো চলছে, বাট অবজেক্টের ডিসপ্লেসমেন্ট কোনো হবে না, না আপ যাবে না ডাউন যাবে। তাহলে সেক্ষেত্রে অবজেক্টের গ্রাফটা হবে একদম এইরকম, যে যখন অবজেক্টটা রেস্টে রয়েছে তখন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কি হবে, প্যারালাল। এটা তাহলে কখন হচ্ছে, এটা হচ্ছে যখন রেস্টে যাচ্ছে, ঠিক আছে। যখন অবজেক্টটা রেস্টে রয়েছে তখন প্যারালাল টু টি অ্যাক্সিস বা প্যারালাল টু টাইম অ্যাক্সিস হয়ে যাচ্ছে এই গ্রাফের ছবিটা। কোন গ্রাফের, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে। আমরা কিন্তু এইরকমই এরপরে ভেলোসিটি টাইম গ্রাফটাও ডিসকাস করব, ঠিক আছে। এরপরে আমরা এর সেকেন্ড কেসটা দেখি। সেকেন্ড কেসটা হচ্ছে যখন এটা তো ছিল অবজেক্টটা রেস্টে রয়েছে, এইবারে অবজেক্টটা যখন মোশনে রয়েছে, মানে ইউনিফর্ম মোশনে যখন আছে তখন অবজেক্টটার মোশনটাকে আমরা কিরকম ভাবে দেখাবো, যে অবজেক্টটা হয়তো প্রথমে রেস্টে ছিল, বা যখন মোশনে আছে তাহলে তার ডিসপ্লেসমেন্ট আস্তে আস্তে হওয়া শুরু হবে। তাহলে এক্ষেত্রে এইরকম স্লোপটা হচ্ছে, এটা কখন, এটা হচ্ছে যখন অবজেক্টটা ইউনিফর্ম মোশনে থাকছে, ঠিক আছে। যখন অবজেক্টটা ইউনিফর্ম মোশনে থাকছে তখন গ্রাফটা হয়ে যাচ্ছে এইরকম, ঠিক আছে, বোঝা গেল। তাহলে গ্রাফটা যখন ইউনিফর্ম মোশনে থাকছে তখন এরকম একটা স্লোপ ক্রিয়েট করছে। এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে যে টাইম যত এগোচ্ছে তত অবজেক্টটার ডিসপ্লেসমেন্টটাও চেঞ্জ হচ্ছে। ডিসপ্লেসমেন্টে চেঞ্জ হচ্ছে মানে ওটা একটা ভেলোসিটিতে রয়েছে, ওটা একটা মোশনে রয়েছে, ঠিক আছে। এবারে হচ্ছে আমাদের কেস 3, তাহলে এটা গেল কেস 2। কেস 3 তে গল্পটা কিরকম হবে, কেস 3 তে যেটা আসছে সেটা হচ্ছে
এটা হচ্ছে অবজেক্টে যখন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনস, ইউনিফর্ম পজিটিভ অ্যাক্সেলারেশনস মানে সোজা কথা অ্যাক্সেলারেশনস হচ্ছে। যখন ইউনিফর্ম পজিটিভ অ্যাক্সেলারেশনস হচ্ছে তখন গ্রাফটা কিরকম যাবে, তখন গ্রাফটা যাবে হচ্ছে এই রকম টাইপের, ঠিক আছে, এইভাবে ক্রমশ উঠতে থাকবে যখন অবজেক্টটার ইউনিফর্ম পজিটিভ অ্যাক্সেলারেশনস হচ্ছে, মানে ক্রমশ টাইম বাড়ছে এবং টাইম গ্যাপের সাথে সাথে তোমরা দেখো যখন এখান থেকে এই পয়েন্টে ছিল তখন ডিসপ্লেসমেন্ট ছিল এতটা, যখন এই পয়েন্টে ছিল তখন ডিসপ্লেসমেন্ট ছিল এই লেভেলে, যখন এই টাইমে আছে ডিসপ্লেসমেন্ট এই লেভেলে এসে গেছে। ডিসপ্লেসমেন্ট সিমিলার টাইমের ইন্টারভ্যালে কিন্তু ডিসপ্লেসমেন্টটা ক্রমশ বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা যদি ডিসপ্লেসমেন্ট ওয়াইজ যদি দেখি তাহলে দেখতে পাবো যে সিমিলার টাইম গ্যাপে এইখান থেকে এইটুকু মানে ফার্স্ট যে টাইম গ্যাপ ইউনিফর্ম টাইম গ্যাপে এতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেকেন্ড টাইম গ্যাপে ডিসপ্লেসমেন্ট হয়েছে এতটা, ঠিক আছে, থার্ড টাইম গ্যাপে ডিসপ্লেসমেন্ট হয়েছে আর একটু বেশি, তারপরের টাইম গ্যাপে ডিসপ্লেসমেন্ট আরো বেশি। তাহলে টাইম একই ইন্টারভাল থাকছে কিন্তু ডিসপ্লেসমেন্ট কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে তা সেটা ক্রমশ বাড়ছে। মানে সোজা কথায় ধরে রাখো প্রথম 2 সেকেন্ডে দেখা যাচ্ছে কেউ 1 মিটার গেছে, তারপরে 2 সেকেন্ডে 2 মিটার যাচ্ছে, তারপরে 2 সেকেন্ডে 3 মিটার যাচ্ছে, তারপরে 2 সেকেন্ডে 4 মিটার যাচ্ছে। তার মানে কি বোঝাচ্ছে, তার স্পিড ক্রমশ বাড়ছে, তার ভেলোসিটি ক্রমশ বাড়ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে একটা পজিটিভ অ্যাক্সেলারেশন। সেটাকে আমরা গ্রাফে এইভাবে দেখাতে পারি। এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ইউনিফর্ম নেগেটিভ অ্যাক্সেলারেশনস, দ্যাট মিন্স রিটার্ডেশন। কেস নাম্বার 4, ইউনিফর্ম ইউনিফর্ম নেগেটিভ অ্যাক্সেলারেশন। ইউনিফর্ম নেগেটিভ অ্যাক্সেলারেশনে ইউনিফর্ম নেগেটিভ অ্যাক্সেলারেশনে পজিটিভ অ্যাক্সেলারেশন যেরকম এইরকম উঠছিল ওখানে ঠিক এইভাবে নামতে থাকবে, একই জিনিস হবে এরকম ভাবে নামতে থাকবে। মানে ক্রমশ টাইম যত এগোবে তার ডিসেলারেশনটা আস্তে আস্তে কমবে। ধরা যাক এই টাইম ইন্টারভ্যাল যদি দেখি, এই টাইম ইন্টারভ্যালে ডিসেলারেশনটা হচ্ছে এই লেভেলে রয়েছে, যখন সিমিলার টাইম ইন্টারভ্যালে গেল ডিসেলারেশনটা এইরকম লেভেলে চলে গেল, তারপরে যখন আবার সিমিলার টাইম ইন্টারভ্যালে গেল ডিসেলারেশনটা এতটা হয়ে গেল, এইখানে যখন গেল ডিসেলারেশনটা তখন দেখা গেল এতটা হয়ে গেল। তাহলে প্রত্যেকটা টাইম গ্যাপে দেখছি ডিসেলারেশনটা ক্রমশ কি হচ্ছে আস্তে 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 বাড়ছে, মানে তার স্পিডটা আস্তে আস্তে মানে আমার ডিসেলারেশন বাড়ছে বলছি সরি, ডিসপ্লেসমেন্টটা ক্রমশ বেশি পরিমাণে কমছে, ঠিক আছে। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের ইউনিফর্ম নেগেটিভ অ্যাক্সেলারেশনস, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এই চারটে কেস তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে আমাদের ভেলোসিটি টাইম গ্রাফে গ্রাফগুলো কিরকম আসে। এক্ষেত্রে আমরা 4টে কন্ডিশনস দেখবো, ঠিক আছে, 4টে কেস দেখবো এবং 4টে কেসে কিরকম ভাবে গ্রাফের ছবিটা আসে সেটাকে আমাদের একটু ইন্টারসেপ্ট করার চেষ্টা করব, ঠিক আছে। তো ভেলোসিটি টাইম গ্রাফে দেখো যখন এখানে ওয়াই অ্যাক্সিস দিয়ে আমরা ভেলোসিটিকে বোঝাচ্ছি এবং এক্স অ্যাক্সিস দিয়ে আমরা টি কে বোঝাচ্ছি, তো যত এদিকে যাবে তত টি অর্থাৎ টাইম বাড়তে থাকবে, যত উপরের দিকে উঠবো তত হচ্ছে ভেলোসিটি ক্রমশ বাড়তে থাকবে। তো যেহেতু এখানে একটা অ্যাক্সিসে অলরেডি ভেলোসিটি রয়েছে তাহলে এখানে কিন্তু আমরা কোনো রকম ভাবে অবজেক্টটা অ্যাট রেস্টে রাখতে পারবো না, মানে এখানে ভেলোসিটি একটা অ্যাক্সিসে ভেলোসিটি থাকা মানে অবজেক্টটা মুভ করছে। তো এখানে প্রথম আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে যখন অবজেক্টটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে। কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করার অর্থ ধরো যখন আমার টি গ্রাফে এইখানটা থাকবে তখন ভেলোসিটি এইরকম, যখন টি গ্রাফ মানে অর্থাৎ সিমিলার এখান থেকে যতটা টাইম 0 থেকে যতটা টাইম এসছি তার থেকে ঠিক ততটা টাইমই যাবো, তাহলে সেটাও আমরা এইরকম একটা ডট দিয়ে বোঝাচ্ছি, তখনও ভেলোসিটিটা সেম লেভেলে, ভেলোসিটি কিন্তু বাড়ছে না কমছে না। তারপরে এখানেও তাই ভেলোসিটিটা বাড়ছে না কমছে না, এখানেও তাই ভেলোসিটি বাড়ছে না কমছে না। তাহলে আমি যদি এই পয়েন্টগুলোকে একটা লাইন দিয়ে জুড়ে দিই আমি কি দেখতে পাবো, এই লাইনটা জুড়ে দিলে এটা দেখতে পাবো আমার এক্স অ্যাক্সিস বা টাইম অ্যাক্সিসের প্যারালাল আসছে ছবিটা। এটা কখন হচ্ছে, এটা কেসটা হচ্ছে মনে রাখবে, তোমরা পারলে সবাই স্ক্রিনশট নিয়ে নাও কিন্তু এই পোর্শনসগুলোর, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট এই কেসগুলো যেগুলো। এটা কি আসছে, এটা আসছে যখন অবজেক্টটা আছে উইথ ইউনিফর্ম ভেলোসিটি,
ঠিক আছে, একটু আগেই আমরা দেখালাম যখন ওটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে ছিল ইউনিফর্ম ভেলোসিটিটা তখন এরকম একটা স্লোপ দিয়ে আমরা বুঝিয়েছি, কিন্তু এখানে ইউনিফর্ম ভেলোসিটিটা জাস্ট প্যারালাল টু টাইম অ্যাক্সিস এটা যাবে। ঠিক আছে, এবং এখান থেকে যেটা মনে রাখবে ইউনিফর্ম ভেলোসিটি, যেটা আগেও আমার বলা উচিত ছিল ওখানে আমার বলা হয়নি, ইউনিফর্ম ভেলোসিটি মানে কিন্তু এক্ষেত্রে অ্যাক্সেলারেশন হয়ে যাচ্ছে 0, কারণ ভেলোসিটি যদি সেম থাকে তাহলে চেঞ্জ ইন ভেলোসিটিটা আসবে না, মানে সেক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি এবং ফাইনাল ভেলোসিটি সেম হবে, তাদের ডিফারেন্সটা হয়ে যাবে 0 অ্যান্ড দ্যাটস ওয়াই অ্যাক্সেলারেশন অলসো উইল বি 0। ঠিক আছে, মানে সোজা কথায় এক্ষেত্রে v1 আর u যদি সেম হয় তাহলে v1 মাইনাস u এর ভ্যালু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে v1 মাইনাস u যদি 0 হয় তাহলে v1 মাইনাস u বাই t সেটাও 0ই হবে। এই হচ্ছে কনসেপ্ট এখানকার। ঠিক আছে, তাহলে ইউনিফর্ম ভেলোসিটি এবং জিরো অ্যাক্সেলারেশন দুটোর কিন্তু অ্যাপ্লিকেশন সেম হবে। ঠিক আছে, দুটোর গ্রাফের আমাদের যে রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা একদম সেম থাকবে। ঠিক আছে, এরপর আমরা কেস 2 দেখি। সেকেন্ড যে কেসটা আমরা দেখব সেখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যখন এটা একটা ইউনিফর্ম পজিটিভ অ্যাক্সেলারেশন নিয়ে অবজেক্টটা মুভ করছে। অবজেক্টটা যখন একটা ইউনিফর্ম পজিটিভ অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করছে তাহলে আমি এখানে লিখি কেস নাম্বার 2, ইউনিফর্ম পজিটিভ অ্যাক্সেলারেশনস। অ্যাক্সেলারেশন মানে কি? চেঞ্জেস ইন ভেলোসিটি। তাহলে যখন ধরা যাক আমরা টাইমের গ্রাফ, টাইম যে আমাদের অ্যাক্সিস রয়েছে, টাইম অ্যাক্সিসে যখন আমি এই পয়েন্টে, তখন ধরে নেওয়া যাক অবজেক্টটার ভেলোসিটি হচ্ছে এই রকম জায়গায়। যখন টাইম অ্যাক্সিসে এখানে ভেলোসিটিটা আস্তে আস্তে বেড়েছে, এইখানটা এসছে। ঠিক আছে, ভেলোসিটিকে যদি আমি এখানে লাইন দিয়ে অ্যাড করি তাহলে দেখতে পাবো এই লাইনে সোজাসুজি হচ্ছে। যখন এইখান থেকে টাইমটা কিছুটা বাড়লো, ভেলোসিটিটাও এখান থেকে কিছুটা বাড়লো। ঠিক আছে, তাহলে কিছুটা ভেলোসিটি বেড়েছে। যখন টাইম এইখানটায় ভেলোসিটিটা ধরে নেওয়া যাক তখন এই পয়েন্টে, মানে এখানেও অলমোস্ট সিমিলার বেড়েছে। যখন টাইম এইখানটায় ভেলোসিটিটা এইখানটায়, মানে এখানেও সিমিলার বেড়েছে। ঠিক আছে, তাহলে এই যে ইউনিফর্মলি ক্রমশ বাড়তে থাকছে, এটাকে আমরা একটা লাইন দিয়ে যদি অ্যাড করি তাহলে আমরা এইরকম একটা চার্ট পাবো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারি ইউনিফর্ম পজিটিভ অ্যাক্সেলারেশনস, মানে ইকুয়াল টাইম ইন্টারভালে ইকুয়াল ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিফর্ম টাইম অ্যাক্সেলারেশন, ইউনিফর্ম অ্যাক্সেলারেশনস। এই ইউনিফর্ম অ্যাক্সেলারেশন জিনিসটাই যদি এইরকম হয় যে দেখা গেল অবজেক্টটা স্থির রয়েছে, অর্থাৎ তার ইনিশিয়াল ভেলোসিটি যেটা u দ্যাট ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অবজেক্টটা জার্নি স্টার্ট হবে এখান থেকে, গ্রাফটা যাবে এইরকম। তাহলে গ্রাফটা যদি একদম আমাদের 0 পয়েন্ট হয়ে যায়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে কি বুঝে নিতে হবে যে এক্ষেত্রে অবজেক্টটা জার্নি স্টার্ট করেছে ফ্রম স্ট্যাটিক কন্ডিশনস, তার রেস্ট থেকে তার জার্নি স্টার্ট করেছে, করে এরকমভাবে সে মুভ করছে। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে আমাদের ইউনিফর্ম অ্যাক্সেলারেশনস। ঠিক আছে, তাহলে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের দুটো কেস দেখলাম। এক নম্বর হচ্ছে যখন ইউ এর একটা ভ্যালু আছে, মানে অবজেক্টটা অলরেডি মুভ করছে, সেই অবস্থায় তার একটা অ্যাক্সেলারেশন আসছে, তখন সেটাকে আমরা দেখাতে পারি এরকম ভাবে। যদি এটা না হয়, যদি এরকম হয় যে অবজেক্টটা ফিক্সড এক জায়গায় স্থির হয়েছে, সেখান থেকে মুভ করা শুরু করেছে, তখন আমরা এটাকে এইরকম ভাবে গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারি। নেক্সট এখান থেকে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আমরা দেখলাম। এবারে যদি নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন যদি হয়, ঠিক আছে, অর্থাৎ ইকুয়াল টাইমের গ্যাপে ইকুয়াল অ্যাক্সেলারেশন হচ্ছে না। ঠিক আছে, মানে এই যে ইকুয়াল টাইম গ্যাপ, এখানে ধরে নিচ্ছে অ্যাক্সেলারেশন হচ্ছে এইরকম জায়গায় তার ভেলোসিটি রয়েছে। এই টাইম গ্যাপে তার ভেলোসিটি হঠাৎ করে অনেকটা বেড়ে গেল, এই টাইম গ্যাপে ভেলোসিটি আরো খানিকটা বেড়ে গেল। ঠিক আছে, এইখানে আবার আর একটা টাইম গ্যাপ আমি দেখাই। এখানে ভেলোসিটি দেখা গেল হয়তো আরো অনেকটা বেড়ে গেল। তো এইটাকে যদি আমরা একটা লাইন দিয়ে ড্র করি, এটাকে আমরা দেখতে পাবো কিছুটা এই রকম। দাঁড়াও, তাহলে এইটাকে একটা লাইন দিয়ে ড্র করলে আমরা এইরকম একটা পিকচার দেখতে পাবো। ঠিক আছে, যেখানে টাইম ডিফারেন্সটা ইকুয়াল থাকলেও যে ভেলোসিটি চেঞ্জ, অর্থাৎ প্রথমে এতটুকু চেঞ্জ হলো ভেলোসিটির, তারপরে চেঞ্জ হলো কতটা, তারপরে চেঞ্জ হলো এতটা, তারপরে চেঞ্জ হলো এতটা, তারপরে চেঞ্জ হলো আরো এতটা। তাহলে ক্রমশ যত আমরা দেখতে পাচ্ছি যে টাইম গ্যাপটা ইকুয়াল হলো, আমরা যদি এগুলোকে নিচের লাইনগুলো যদি ড্র করি তাহলে দেখতে পাবো টাইম গ্যাপটা ইকুয়াল হলেও
টাইম গ্যাপটা ইকুয়াল হলো যে চেঞ্জ ইন ভেলোসিটি সেটা কিন্তু ডিফারেন্স হচ্ছে, তার মানে এক্ষেত্রে কি হচ্ছে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে অবজেক্টটা মুভ করছে। তাহলে এই কেসটা কি, এটা হচ্ছে অবজেক্ট মুভিং ইন নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনস। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত হলো আমাদের ভেলোসিটি টাইম গ্রাফ। ঠিক আছে, তাহলে আমাদের গ্রাফগুলো তোমরা কিন্তু যদি চাও আরেকবার এখানটায় গ্রাফগুলো ভালো করে বুঝে নাও। ঠিক আছে, 4টে কেস তোমরা দেখে রাখো, এই প্রত্যেকটাতে 4টে করে কেস কিন্তু তোমরা দেখে রাখো। একবার হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফে, আরেকবার হচ্ছে কি আমাদের আরেকবার যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। এই দুটো ডিফারেন্ট টাইম গ্রাফে কিন্তু দুরকম ছবিগুলো আসে। ঠিক আছে, তো এই অবধি তাহলে আমরা বুঝলাম মোটামুটি আমাদের একদম বেসিক লেভেলে কিছু আইডিয়া হলো, কিছুটা বেসিক কিছুটা অ্যাডভান্স লেভেলে আমাদের আইডিয়া হলো, কারণ টাইম গ্রাফটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলেরই আছে। তোমরা যদি তোমাদের যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কিছু, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে এটা জানাতে পারো আমাদের এখানে চ্যানেলে। ঠিক আছে, এছাড়া আমাদের নেক্সট যে ক্লাসটা আমরা প্ল্যান করেছি, এই যে টপিকটা রয়েছে আমাদের মোশনের উপরে, নেক্সট ক্লাসে কিন্তু আমরা মোশনের যে ইম্পর্টেন্ট ইকুয়েশনসগুলো রয়েছে সেই ইকুয়েশনসগুলো নিয়ে একটু ডিসকাস করব, এবং তারপরে বেশ কিছু টাইপস অফ মোশনস নিয়েও কিন্তু আমরা আলোচনা করব তোমাদের সাথে। আজকের মধ্যে আমাদের ক্লাস থাকলো এই পর্যন্ত। তোমাদের সবাইকে আমার রিকোয়েস্ট থাকলেও তোমরা আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে, এবং আমাদের যে সাবস্ক্রাইব করার পাশাপাশি যে বেল আইকন আছে বেল আইকনটাও দিয়ে দাও, যাতে আমাদের নতুন ভিডিও যখনই আপলোড হবে তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে আসে। টাটা।